কেদারনাথের আদলে মন্দির, এখানে মন্দির রয়েছেন একদম পুরো কেদারনাথের আদলে সুন্দর। জয় বাবা কেদারনাথ। 3 জায়গায় নিয়ে আসা হয়েছে এখানে। বাহ, এখানে একটা বড় ঝাড়বাতি লাগানো আছে উপরটা, খুব সুন্দর লাগছে। সত্যি খুব মানে একদম কেদারনাথের মতোই করেছে, বেশ ভালো লাগছে। শুধু একটাই দুঃখ, কেউ বলছে 19 বার, কেউ বলছে 45 বার উনি নাকি কেদারনাথ গেছেন। প্রভুর যদি ইচ্ছা থাকে তো যেখানে খুশি ওনারা চলে আসতে পারেন, কোনো ব্যাপার না। আমার ছোট্ট বোনটা, সত্যি ছোট্ট বোনটা, ভাইটা, গুড়গুড়েটা সব একেবারে। গুড়গুড়েটা দেখো না, ওদের জ্বালাতন করে এখন আপাতত আমরা সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আর সাথে তোমাদের গুড মর্নিং ও সুপ্রভাত। যে জায়গা থেকে শুরু করছি সেখানে গুড মর্নিং বলার থেকে সুপ্রভাত বলাটা বেশি শুনতে ভালো লাগবে। সুপ্রভাত। সুপ্রভাত শান্তিনিকেতন থেকে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে চলে যাওয়া। তার আগে তো যাবো, তোমরা তো বুঝতেই পারছো থাম্বনেল থেকে। আদৌ আমরা যেতে পারবো কিনা সেটা এখন জানি না, তোমরা যদি দেখতে পাচ্ছ, আমার এখনো জানি না, কারণ তোমরা টাইটেলে দেখতে পাচ্ছ আমরা গেছি কি যাইনি। আর আমি এখনো জানি না, কারণ ওয়েদারটা এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে ওয়েদারটা খুব একটা সুবিধারও নেই, পুরোটাই ঘেঁটে আছে। কালকে আমাদের প্ল্যানটা ছিল, মানে মেঘ টেক করে আছে, বৃষ্টি পড়ছে না বলতে মানে খুব মানে চোখে দেখা যায় না এরকম টাইপের বৃষ্টি পড়ছে আর কি। তো যা কালকে প্ল্যানটা ছিল সেটা তো হয়নি। সেটা এখন একটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা তোমরা তো জানি না দেখাতে পারবো কিনা এখনো বুঝতে পারছি না। যাই হোক, চলো আপাতত আমরা ব্রেকফাস্টটা করি, তারপরে হোটেল থেকে চেক আউট করে রাজদেবাইতে লাগেজ রেখে ওখান থেকে যাবো, এরকমই একটা প্ল্যান আছে। আর আমাদের ট্রেন তো বিকেলে, তার আগে ঘুরে আসবো, এরকম একটা আপাতত প্ল্যানিং রয়েছে। তারপর দেখা যাক, যদি ওয়েদার সাথ দেয় তাহলেই হবে। আপাতত আমরা যাচ্ছি এখানকার রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এই যে আলুর পরোটা, দই আর একটু টমেটো সসও নিয়ে নেওয়া হয়েছে। এখন এটা আমরা ব্রেকফাস্ট করব। এখন 12:30টার মতো বাজে। আমরা জাস্ট হোটেল থেকে চেক আউট করে রাজদেবাইতে আসলাম, লাগেজগুলো রাখলাম, রেখে এখন যাব হচ্ছে, তোমরা তো একবার টাইটেলে দেখতেই পাচ্ছ, এখানে শান্তিনিকেতনে একটা কেদারনাথ মন্দিরের হয়েছে, মানে কেদারনাথের মতো স্টাইলে মন্দিরটা বানানো হয়েছে। আমি এর আগে ছবিতে দেখেছি, রাজ আমাকে পাঠিয়েছিল, সেটাও দেখেছি। মানে একদমই জাস্ট দূর থেকে দেখলে কেদারনাথ মন্দিরের মতোই। আর কেদারনাথ যাওয়ার সৌভাগ্য তো এখনও হয়নি। এইটা এখানে এখন শান্তিনিকেতনের কেদারনাথ দেখতে আমরা যাচ্ছি। জায়গাটা কি নাম বললো আমি না, একবার গিয়ে বলছি, মানে কোথায় হয়েছে মন্দিরটা, কী নামটা বললো আমি ভুলে গেলাম, গিয়ে তোমাদের আরেকবার বলছি। আপাতত দাঁড়িয়ে গেছি রাজের বাড়ির সামনে, ওই যে ওরা বেরোচ্ছে। রাজের বাড়ি এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে, দেখো পুরো একদম গাছগাছালির মধ্যে, দিকে একটা তোমার পুকুরও রয়েছে, পুরো একদম অ্যাকচুয়াল গ্রাম্য পরিবেশ যাকে বলে, দারুণ লাগে আমার জায়গাটা। রাজের বৌমা সোমাও যাচ্ছে, আর ওর ছেলে গেছে স্কুলে, ও ফেরার সময় ওকে নিয়ে চলে আসবে। তো চলো, কালকে আমাদের প্ল্যানটাই ছিল যাওয়ার, সেটা কালকে বৃষ্টির জন্য পসিবল হয়নি। এখনও ওয়েদার খুব যে ভালো আছে বলবো না, মাঝে মাঝে প্রচুর বৃষ্টি পড়ছে, না কিছু করার নেই। এসে তারপর ওদের বাড়িতে লাঞ্চ করে বিকেলবেলা বেরোই মোটামুটি। কী বললে জায়গাটার নামটা? মকরমপুর জায়গাটার, যেখানে হয়েছে মন্দিরটা। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তোমরা শান্তিনিকেতন বেড়াতে আসলে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার জন্য আর স্টেশন থেকে পিক আপ ড্রপের জন্য রাজের সাথে যোগাযোগ করতে পারো। খুব ভালো ছেলে রাজ। শান্তিনিকেতনের বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলো রাজ তোমাদের খুব ভালো করে ঘুরিয়ে দেখাবে, একদম রিজনেবল রেট। আর এছাড়া খুব ভালোও লাগবে ওর সাথে ঘুরে ঘুরে দেখতে, এই গ্যারান্টিটা কিন্তু আমরা দিচ্ছি। আমরা এসে গেছি এখানকার, যে বললাম কেদারনাথ মন্দির যেটা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি হয়েছে এইখানে শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম মকরমপুর বোলপুর। এই হচ্ছে তার, এই যে দেখো এখানে কেদারনাথ মন্দির করা হয়েছে। এখানে হালকা দেখো ভেতরটা দেখাও যাচ্ছে, ভেতরে গিয়ে দেখাচ্ছি পুরোটা। এই হচ্ছে মানে মূল জায়গা, এই মেন রোডের ওপর। ওই প্রান্তিক রেলগেট ক্রস করে যে রাস্তাটা সোজা আসছে, বাদিকে চলে গেছে কঙ্কালীতলা, আর ডান দিকে চলে এসছে এই রাস্তাটা। হ্যাঁ, এখানে রয়েছে এই মকরমপুর। এই বেদল আশ্রমে ঢুকছি আমরা, যে কেদারনাথের আদলে মন্দির। এছাড়াও এখানে বজরংবলী রয়েছে, প্রভুর রথ রয়েছে, এখানে রাধাকৃষ্ণ রয়েছে সম্ভবত, দেখি এখানে রাধাকৃষ্ণ রয়েছে। এই মুহূর্তে বোধহয় ভোগ টোক লেগেছে, এখানে বন্ধ, আর কি হচ্ছে। আমরা তো মানে কেদারনাথ মন্দিরের ভেতরটা যেতে পারবো না, রাজকে আমি ক্যামেরাটা দেবো গিয়ে একবার ভেতরটা দেখিয়ে আনার জন্য। তোমরা জানো আমার মন্দিরের ভেতরটা ঢুকছি না, মানে বাইরে থেকেই দেখাই। এখানে মন্দির রয়েছেন একদম পুরো কেদারনাথের আদলে সুন্দর। জয় বাবা কেদারনাথ। হচ্ছে কেদারনাথ থেকে নিয়ে আসা হয়েছে এই শিবলিঙ্গ, এই যে দেখুন
কেদারনাথ, আর এটা হচ্ছে শ্রী শ্রী নর্মেদেশ্বর, আর একটা আছে শ্রী শ্রী গোপেশ্বর। 3 জায়গায় নিয়ে আসা হয়েছে এখানে, এই যে দেখুন। জয় শিব শম্ভু। এই দিকটাতে গোশালা আছে একটা, সেটা দেখাই আপনাদের। ওই যে এটা গণেশের মূর্তিও আছে এখানে, গণেশ বাবা গণেশ বসে আছে। আমার তো রাজ বললো মোটামুটি, রাজ ভেতরে গিয়ে তুলে আনলো, ওটাই মোটামুটি এখানকার ইতিহাস আপাতত। এই তো আমাদের আরেকবার দেখিয়ে দিই বাড়ি থেকে। এখানে আগের থেকে এই আশ্রমটা ছিল, এই আশ্রম থেকেই কাছ থেকে এটাকে করা হয়েছে। আচ্ছা, এই আশ্রম আগেই ছিল। এই হচ্ছে আশ্রমের মোটামুটি সব টাইমিং। হ্যাঁ, মঙ্গল আরতি, সিংহ আরতি, ভোগ আরতি, আর তোমরা পজ করে করে দেখে নিতে পারো। এই মন্দিরের টাইমিং কি আছে? এটা সকাল 9টা 9:30 এরকম মন্দির খোলা হয়, দুপুর 12টা অবধি থাকে, তারপর 12টা থেকে আবার একটু বন্ধ থাকে, আবার বিকালবেলাতে খুলবে 3টের পরে খোলা হবে, রাত্রি 8টা অবধি। আচ্ছা, রাত্রি 8টা অবধি খোলা হবে। এই মন্দির বন্ধ আছে মতো, এত দেখাতে পারলাম না। তোমাদের আসল কেদার না হলেও ছোট্ট কেদারকে দেখিয়ে দিলাম, কারণ এটা আমরাও জানতাম না, আমরা রাজুদের কাছে এসেই শুনে এলাম। সত্যি খুব মানে একদম কেদারনাথের মতোই করেছে, বেশ ভালো লাগছে। শুধু একটাই দুঃখ, আমাদের কালা ঔষধের জন্য ভেতরে তো যেতে পারলাম না। রাজ তো তোমাদের মোটামুটি সবটাই বলে দিয়েছে, যেটুকুনি জানা ইতিহাস বলে, যখন সবটা পুরোপুরিটা কি অ্যাকচুয়াল ব্যাপার সবাই তো জানতে পারে না। তো যাই হোক, দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। আর আশপাশটা, মন্দিরের আশপাশ সবসময়ের জন্যই সুন্দর, সবসময় ভালো লাগে। এসে মনটা বেশ ভালো লাগলো, শুধু একটাই দুঃখ রইলো, ঢুকতে পারলাম না। এই জিনিসটা শুনলাম যে এই কেদারনাথের যিনি মানে প্রতিষ্ঠা করেছেন, উনি হচ্ছেন মহন্ত শ্রী পরমানন্দ গিরিরাজ। উনি নাকি কেউ বলছে 19 বার, কেউ বলছে 45 বার উনি নাকি কেদারনাথ গেছেন। তো ওখানে গিয়ে ওনার মনে প্রচন্ডভাবে আর কি মনে হয়েছিল যে এখানে কেদারনাথের সৃষ্টি করার ইচ্ছা জেগেছিল। আর প্রভুর যদি ইচ্ছা থাকে তো যেখানে খুশি ওনারা চলে আসতে পারেন, কোনো ব্যাপার না। তো উনি এখানে এই কেদারনাথের আর কি প্রতিষ্ঠা করেছেন। তোমরা যারা এখনো জানো না বা জেনেছো তাদেরকে তো ছেড়ে দাও, যারা জানো না তারা পারলে অবশ্যই একবার এসে দর্শন করে যাও, আশা করি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর এই যে বাইরে দেওয়া আছে কবে কেদারনাথ উদ্বোধন হয়েছে, মানে আমাদের বোলপুরে কেদারনাথ কবে উদ্বোধন হয়েছে, এটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা পজ করে এটা পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি এখানে দেখা হলো, এবারে আমরা ফিরবো হচ্ছে রাজের বাড়িতে। হয়ে গেল 3 দিন ধরে এসে বেচারাদের জ্বালাতন করে করে, মাথা খারাপ করে করে একদম। আমার ছোট্ট বোনটা, সত্যি ছোট্ট বোনটা, ভাইটা, গুড়গুড়েটা সব একেবারে। গুড়গুড়েটা দেখো না, দুদিন ধরে ওদের জ্বালাতন করে এখন আপাতত আমরা যাচ্ছি। শুধু তাই, আজকে ওর পড়া নষ্ট হয়ে যাচ্ছে, দেখো না, ওর পড়ানো দিদি পর্যন্ত রয়েছে, ও সব প্যান্ট ট্যান্ট পরে রেডি, আমাদেরকে ছাড়তে যাবে নাকি। ও বের করলাম, চলো টাটা। আমরা এসে গেছি প্রান্তিক স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন 12348 তোমার রামপুরহাট হাওড়া। এখান থেকে প্রান্তিক থেকে অনেকটাই ইজিয়ার, যেমন তো আসার সময় বলেছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনের থেকে প্রান্তিক থেকে অ্যাভেল করাটা অনেক বেশি ইজিয়ার। ওটা অনেকটাই কাছে হয়, মোটামুটি সোনাঝুরিকে বেস করে যারা থাকে তাদের জন্য। তো হচ্ছে আমাদের ট্রেন রামপুরহাট থেকে, সেটা 4:40 ছেড়েছে। এখানে আসবে টাইম হচ্ছে 5:28। এখন বাজে মোটামুটি 5টা বাজে। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, আমরা একটু আগে চলে আসি, এখানে লেট করে লাভ নেই। ডিসনার এখানে একদম রাজ পুরো এই অবধি চলে এসছে। প্রান্তিকে আসলে দেখো এদিকে এই যে 2 নম্বরের একদম পাশে টোটো নিয়ে চলে আসা যায়, ঠিক এই জায়গাটাতে এসে এইটুকু হেঁটে চলে আসা যায়, এইটা একটা সুবিধা। আর প্রান্তিক স্টেশনটাও বেশ সুন্দর, পরিষ্কার ঝরিষ্কার, ছোট্ট উপর, খুব সুন্দর। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবো, তোমার ট্রেন আসলে তোমার সাথে শেয়ার করবো। এখন 5:30, ট্রেন জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো 12348 শহীদ এক্সপ্রেস ঢুকছে। আমাদের কোচ নাম্বার C1,
এখানে ট্রেনটা দাঁড়ায় মোটামুটি মানে লেখা আছে 1 মিনিট দিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে, আর একটাই ওখানে তোমার এসি কোচ। আমরা দাঁড়িয়েছি মোটামুটি ম্যাপে যেটুকু দেখলাম 4 নম্বর কোচটা হচ্ছে এসি কোচ, সেই অনুযায়ী দাঁড়িয়েছি। বাট যেহেতু সময়টা কম মাঝপথ থেকে ওটা, তো ওটা নিয়ে একটু ইয়ে আছে, ওটাতে তাড়াতাড়ি উঠে পড়তে হবে আর কি। তা উঠে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি ট্রেনটা দেখাচ্ছে ম্যাপে যে মোটামুটি প্রায় 7-8 মিনিট ট্রেনটা ঢুকুক, তারপর একদম উঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বাইরে দিয়ে কিছু ঘোড়াটা দেখানো নেই, এমনি তো পুরো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ। ট্রেনটা যখন মাঝখান পথ থেকে ওটা তো মোটামুটি মানে ম্যাক্সিমাম 2 মিনিট দাঁড়াবে, এখানে লেখা 1 মিনিট হয়তো 2 মিনিট দাঁড়াবে। সুতরাং কোচটাকে খুঁজে বার করে ওঠা সেটা একটা চাপ আছে, লাগেজ নিয়ে ওঠা। তো চলো একদম ট্রেনে উঠে তারা কথা বলছি। এর আগে ট্রেনের ভেতরটা দেখাই। পুরোনো দিনের কোচ তো এমনি কিন্তু আরামদায়ক আছে, বেশ চওড়া আছে, পরিষ্কারও কিন্তু আছে ভেতরটা। আমি আর মেয়ে ট্রেনে উঠেই চলে গেলাম টয়লেটে, পরিষ্কার ছিল কিন্তু টয়লেটটা। আর এই হচ্ছে দেখো বাইরেটা, কিচ্ছু দেখা যাচ্ছে না, কালো ভূত। মাঝে মাঝে এক একটা করে আলো কোথাও থেকে আসতে দেখা যাচ্ছে, কিচ্ছু নেই বাইরে, পুরো অন্ধকার ঘুটঘুট করছে। এখন 6:45 চলে এসেছি বর্ধমান। এই মাঝখানে বোলপুর তো দাঁড়িয়েছিল, ঘুষকরাও সেখানে এই ট্রেনের স্টপেজ আছে। চলে এসেছি বর্ধমান। এখন এখানে কিন্তু বৃষ্টি নেই। আমি কলকাতাতেও ফোন করলাম, আমাদের ঠিক পাশেই বাড়ি আছে, ওকে ফোন করলাম, ওখানেও বললো সেরকম বৃষ্টি নেই। আবার পুরীতে ফোন করেছিলাম, পুরীতে ওই যে বিদেশ ঘরের যিনি দাদা আছেন ওনাকে ফোন করে উনিও বললেন যে না এখন বৃষ্টি নেই। চলো সেটা সিগনাল হয়ে গেছে, উঠে যাই। চেষ্টা হলো হাওড়া এনে নিয়ে কী হবে সেটা হচ্ছে ব্যাপার। কারণ ব্যাপারটা হচ্ছে আমি একটা আমাদের পাড়ার গাড়িকে বলেছি, আমাদের আসার সময় ছেড়ে দিয়েছিল, ওনাকে বলেছি আসতে, উনি দাঁড়াবে হাওড়া সে 3 নম্বর যে পার্কিং রয়েছে ওইখানে। বৃষ্টি যদি ওখানে নেমে নিয়ে কি পড়ছে, তাহলে এই ট্রেনটা ঢুকে ওল্ড কমপ্লেক্স থেকে ওই 3 নম্বর পার্কিং মানে নিউ কমপ্লেক্সের উল্টো দিকে পড়ে। কতটা হেঁটে যাওয়াটা হেভি চাপের ব্যাপার। আমরা যদি গপু টুকু রয়েছে, গপু রয়েছে, সবাই ভিজে গেলে খুব চাপের ব্যাপার। হাওড়াতে গিয়ে বৃষ্টিটা না হয় সেটাই মঙ্গল, বাড়ি পড়ছে তোমার চাপ হবে পাই। এখন 8:28 মোটামুটি মিনিট 5 লেট ছিল ট্রেনটা। চলে এসেছি হাওড়া। এখানে কিন্তু কোনো বৃষ্টি এখনো অবধি কোনো গল্প নেই, আকাশ তো মোটামুটি পরিষ্কারই দেখছি আমি। আমার ওই যে গাড়িতে এসেছিলাম আমাদের পাড়াই ছিল যেন, তাকে বলা আছে, সেই এসে গেছে মোটামুটি। এইখান থেকে গাড়িতে যেতে আমার হেভি গায়ে লাগে। এখান থেকে মানে বোলপুর অব্দি যেতে যা না খরচা, বাড়িতে বেশি খরচা হয়। যাই হোক, এমনি গাড়িটাকে বলেছিলাম বৃষ্টির কথা ভেবে, হয়তো ক্যাব এমনি অ্যাভেলেবেলই হতো, কিন্তু বৃষ্টি হচ্ছে না। না সে ক্যাবে বলে গাড়িতে বলে যেতেই সবসময় এটা একটা বাড়তি ইয়ে। যাই হোক চলো উঠি, আমাদের অনেকটা যেতে হবে, গাড়ি আছে সেই 3 নম্বর পার্কিং মানে যেটা নিউ কমপ্লেক্সে উঠবে দেখি আছে, ওই কমপ্লেক্সে হেঁটে উঠতে যাবো। বৃষ্টিটা পড়ছে না, এটা বাচ্চা বৃষ্টিটা পড়লে হেঁটে যাওয়াটা খুব চাপ হয়ে যাবে। আমরা এসে গেছি, উঠে গেছি গাড়িতে। তো বললাম আমাদের দাদাকে বলে রেখেছিলাম, সে দাদা চলে এসেছি গাড়িতে নিয়ে। ঝামেলা রাখিনি আজকে মেনলি আর বিয়ের জন্য। চলো একদম বাড়ি থেকে ব্যাক করছি, আমাদের রাতের খাবারটা শুধু বলতে হবে, সেটা বলা নেই। ওয়েদার এখনো অবধি মানে হাওড়া দিয়ে যাচ্ছি, হাওড়ার ওয়েদার কিন্তু এখনো যথেষ্ট। কলকাতা এখনো সেরকম বৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে না, হালকা ফুলকা। রাস্তাটা ভিজে আছে মানে খুবই সাধারণ বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে তো কোনো বৃষ্টি নেই। না পরে রাত্রিবেলা কি হবে সেটা পরের কথা।